আসসালামু আলাইকুম। শহীদ একাডেমিক স্কুলের অনলাইনের ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের অষ্টম অধ্যায়ের বৃত্তের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব, অর্থাৎ উপপাদ্য। গত ক্লাসে উপপাদ্য 25 বোঝানো হয়েছিল, সাথে আরও কিছু ছিল। আজকে এখন 26 এবং 27 নম্বর ইনশাআল্লাহ আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে আশা করি শুনবে। তো এখন দেখো 26 নম্বর উপাদ্যে এখানে আমি ডাকটা তুলছি, একটু সবাই মনোযোগ সহকারে খেয়াল করবা যে এই সাধারণ নির্বাচনে কি আছে। দেখো প্রথমে বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, অর্থাৎ বলছে কি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, তার মানে এখানে কিন্তু দুইটা পয়েন্ট। এক, প্রথমে বলছে কি বৃত্ত, তারপরে কি বলছে ওই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, মানে ওই প্রথমে বৃত্ত, তারপরে কি করতে হবে বাইরে নিতে হবে একটা বিন্দু। আচ্ছা, কি বলছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক। এখন আবার বলছে কি দুইটা স্পর্শক, তার মানে কি প্রথমে বৃত্ত, তারপরে বাইরে একটা বিন্দু, সেখান থেকে কি বলছে দুইটা স্পর্শক টানলে ওই বিন্দু থেকে, অর্থাৎ ওই বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব হবে সমান। তার মানে এখানে কিন্তু আমাদের চারটা পয়েন্ট দিয়ে কাজ করতে হবে। এক, বৃত্ত। দুই, কী করতে হবে ওই বৃত্তের বহিস্থ একটা বিন্দু। তিনে কি হবে দুইটা স্পর্শক। তারপরে 4 নম্বর কী হবে ওই স্পর্শক বিন্দু দ্বয়ের দূরত্বগুলো হবে সমান। অর্থাৎ দেখো তাহলে কি প্রথমে একটা বৃত্ত, তারপরে আমরা কি করব একটা বিন্দু নেব, তারপরে আমরা কি করব স্পর্শক আঁকাবো, তারপর আমরা কি করব ওই স্পর্শক বিন্দু দ্বয়ের দূরত্ব হবে সমান। অর্থাৎ চারটা পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে। তো এখন দেখো আমি এই পাশে একটা চিত্র আঁকাবো, সবাই একটু খেয়াল করো। দেখো আমি প্রথমে কী করলাম একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁকাইলাম। কী করলাম ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। আমি বলছিলাম কি প্রথমে একটা কী করতে হবে বৃত্ত আঁকাইতে হবে, তারপরে নিতে হবে কি বহিস্থ একটা বিন্দু। বহিস্থ মানে কি বৃত্তের বাইরে একটা বিন্দু নিতে হবে। তাহলে দেখো তো আমি বৃত্তের বাইরে একটা বিন্দু নিলাম কি আমরা পি, আর এটা কিনেছিলাম ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। আমি কয়টা পয়েন্টের কথা বলছিলাম চারটা, দুইটা নিলাম, একটা নিচ্ছি কি বৃত্ত আর একটা নিচ্ছি কি বহিস্থ বিন্দু। তারপর এখন কী করবো দুইটা স্পর্শক টানবো। তো এখন দেখো আমি আনুমানিক এখান থেকে একটা স্পর্শক, আর এখান থেকে একটা স্পর্শক দিলাম। তাহলে এটার ধরো কি এ আর এটার ধরো সি। আচ্ছা দেখো তাহলে আমার কথা ছিল কি যে চারটা, আমি এখানে কি চারটা জায়গায় পয়েন্ট করছি। কটা জায়গায় করছি চারটা জায়গা। প্রথমে কি করব বৃত্ত, তারপরে কি নিচে বৃত্ত, তারপরে বলছে কি বিন্দু, বিন্দুটা কি বাইরে নিচি, তারপরে বলছে কি দুইটা স্পর্শক, এ একটা স্পর্শক এ একটা স্পর্শক নিলাম। নেওয়ার পরে তারপরে বলছে কি এই স্পর্শক বিন্দু দ্বয়ের দূরত্বগুলো হবে সমান। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দুইটা হবে দূরত্ব কি হবে সমান। আমাদের সেটা কি করতে হবে প্রমাণ করতে হবে। তাহলে দেখো তো আমরা বিশেষ নির্বাচনটা কি লিখতে পারি। তাহলে বিশেষ নির্বাচনটা হচ্ছে দেখো কি লিখতে পারি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি বহিস্থ একটা বিন্দু এবং পি এ ও পিবি দুটি স্পর্শক। আচ্ছা দেখো বিশেষ নির্বাচনটা আবার খেয়াল করো। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি বহিস্থ একটা বিন্দু এবং পি এ ও পিবি দুটি স্পর্শক। প্রমাণ করতে হবে যে পি এ সমান সমান পিবি। আচ্ছা এখন এটা প্রমাণ করতে গেলে কি করা লাগবে আমাদের অঙ্কন করতে হবে। তো অঙ্কনটা দেখো, অঙ্কন কী করবো ও এ ও বি এবং পিও যোগ করে। তাহলে অঙ্কনে কী করলাম ও এ ও বি এবং পিও যোগ করে। তো প্রমাণ, এখন দেখো প্রমাণটা একটু খেয়াল করো। তোমরা বইয়ের সাহায্য নেবা, আমি জাস্ট প্রমাণটা এখানে লেখা বুঝিয়ে দেব। তো এখন দেখো প্রমাণ, যেহেতু দেখো কি বলছে
যেহেতু এখানে কি পি এ স্পর্শক আর যোগ করার পর ও এটা হচ্ছে কি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, পি এ হচ্ছে কি এটা হচ্ছে স্পর্শক আর এটা হচ্ছে কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে দেখো এখানে কি পি এ হচ্ছে স্পর্শক আর ও হচ্ছে কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি কি যেহেতু পি এ স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে আমরা লিখতে পারি কি সেহেতু কি হবে, সেহেতু হবে পি এ লম্ব ও এ, সেহেতু কি হবে পি এ লম্ব ও এ, কারণ কি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। আমরা গত কি 25 নম্বর উপপাদ্য শিখছি, সেখানে ছিল কি যে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর কি হবে লম্ব হবে। তো এখন দেখো তাহলে আমরা কি যেহেতু পি এ স্পর্শক এবং ও এ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, সেহেতু আমরা লিখতে পারি কি তাহলে পি এটা কি ও এর উপর হচ্ছে লম্ব, অর্থাৎ পি এ লম্ব ও এ। আচ্ছা, যদি এই পি এটা যদি ও এর উপর এইটার উপর লম্ব হয় তাহলে এখানে অবশ্যই কি হবে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, অর্থাৎ এক সমকোণ। তাহলে আমরা লিখতে পারি কি সুতরাং পি এ ও কোণ সমান সমান কি হবে এক সমকোণ। অনুরূপভাবে তাহলে কি হবে পি বি ও কোণ সমান সমান হবে এক সমকোণ, অর্থাৎ পি বি ও কোণ সমান সমান এক সমকোণ। দেখো এদিকে যদি এই কোণটা এক সমকোণ হয় তাহলে এই কোণ আর এই কোণ মিলে কি হবে এক সমকোণ। তাহলে কোন ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে ওই ত্রিভুজটা কি হবে সমকোণের ত্রিভুজ। তার মানে আমরা বুঝতে পারতেছি পি এ ও এবং পি বি ও দুইটাই কি সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটাও 90 ডিগ্রি এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কি সুতরাং পি এ ও পি বি ও সমকোণী উভয়ই সমকোণী ত্রিভুজ। আচ্ছা, দেখো সুতরাং পি এ ও পি বি ও সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে দেখো তো আমরা কি পাইছি অতিভুজ পিও সমান সমান অতিভুজ পিও। দেখো তো আমরা বলছিলাম কি 90 ডিগ্রির সামনের বাহুটাকে বলা হয় কি অতিভুজ। তাহলে এই কোণটা যদি যেমন 90 ডিগ্রি হয় তাহলে এই কোণের সামনের বাহু কোণটা পিও, এটা কি হবে অতিভুজ। তাহলে আবার এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণেরও সামনের বাহুটা কি হবে পিও। তার মানে কি এই ত্রিভুজেরও যে অতিভুজ আবার উপরের এই ত্রিভুজেরও একই অতিভুজ। আচ্ছা, আবার আমরা লিখতে পারি কি ও এ সমান সমান কি ও বি, উভয়ই কি একই বৃত্তের ব্যাসার্ধ, উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ। তো দেখো আমরা ক্লাস 7-এ পড়ছিলাম যে 10ম অধ্যায় সম্ভবত ছিল ত্রিভুজ ও সর্বসমতার চ্যাপ্টার। সেখানে লাস্ট একটা ছিল যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর আরেকটা বাহু, আরেকটা ত্রিভুজের অতিভুজ এবং অপর আরেকটা বাহু যদি মিলে যায় তাহলে ত্রিভুজ দুটো হবে কি সর্বসমূহ। অর্থাৎ দুইটা ত্রিভুজের এই ত্রিভুজের অতিভুজ এবং একটা বাহু, এই ত্রিভুজের অতিভুজ এবং আরেকটা বাহু যদি মিলে যায় তাহলে ত্রিভুজ দুটো হবে কি সর্বসমূহ। তাহলে আমরা লিখতে পারি কি যেহেতু দেখো তো এই ত্রিভুজের যে বাহু আবার এই ত্রিভুজেরও একই বাহু,
আবার এই ত্রিভুজের এই বাহু আর উপরের এই ত্রিভুজের এই বাহুটা কি সমান, কারণ এখান থেকে এখানে যে দূরত্ব এখান থেকেও এখানেও ঠিক একই দূরত্ব। তাহলে আমরা বলতে পারি কি, সুতরাং ত্রিভুজ পি এ ও সর্বসম ত্রিভুজ পি বি ও। যেহেতু যদি এই ত্রিভুজের এই বাহু আবার এই ত্রিভুজেরও এই বাহু একটাই হয়, আবার এই ত্রিভুজ যদি এই বাহু আর এই বাহু যদি সমান হয়, তাহলে কি হবে, অবশ্যই এই বাহু আর এই বাহু কি হবে, সমান। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং পি এ সমান সমান কি হবে, পি বি। তাহলে এটাই কি হবে, প্রমাণিত। তো ঠিক আছে, দেখো খুব সহজভাবে কিন্তু এটা দেওয়া হয়েছে, মুখস্থ রাখছিল কিছুই না, জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করলে হয়ে যাবে। তো এখন দেখো আমি তোমাদের আর একটা উপপাদ্য বোঝাবো, সেটা হচ্ছে কি 27 নম্বর। তো এখন দেখো 27 নম্বর। তো এখন দেখো 27 নম্বরের ডাকটা আমি আগে একটু লিখে নেই। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় ও স্পর্শ বিন্দু সমরেখ। তো এদিকে খেয়াল করো সবাই, কি বলছে, দুটি বৃত্ত। প্রথমে বলছে কি, বৃত্ত কয়টা বৃত্ত, দুইটা বৃত্ত পরস্পরকে কি বলছে, বহিঃস্পর্শ, মানে দুইটা বৃত্ত কি হবে, বাইরের একই বিন্দুতে স্পর্শ করবে, তার মানে কি বহিঃস্পর্শ। তারপরে কি বলছে, এদের কেন্দ্রদ্বয় স্পর্শ বিন্দু কি হবে, সমরেখ হবে। সমরেখ মানে কি, সমান হবে। খেয়াল করো যে দুটি বৃত্ত অর্থাৎ কি দুইটা বৃত্ত পরস্পরকে মানে বাইরে স্পর্শ করলে, তখন এই যে দুটা বৃত্ত আছে এই দুইটা বৃত্তের কেন্দ্রদ্বয় এবং বাইরে যে বিন্দুতে স্পর্শ করছে এই তিনটা বিন্দু হবে কি সমরেখ, মানে একই রেখা হবে। সেটা আমাদের কী করতে হবে, প্রমাণ করতে হবে। তার মানে কী করতে হবে, দুইটা বৃত্ত আঁকা দিতে হবে, আর দুইটা বৃত্ত কী হবে, বাইরে একটা বিন্দুতে কী করবে, স্পর্শ করবে। তো দেখো, তো তোমরা যখন চিত্র আঁকাবা, এই চিত্রটা আঁকানোর জন্য প্রথমে তোমরা একটু এইরকম আগে একটা রেখা নিয়ে নেবা। এইরকম কি করবা, রেখা নেবা। রেখা নেওয়ার পর এইখানে তোমরা কম্পাস দিয়া একটা বৃত্ত আঁকাবা। আমি হাত ধরে একটা বৃত্ত আঁকাইলাম, আর এইখানে কম্পাস বসে ছোট করে আর একটা বৃত্ত আঁকাবা। তাহলে দেখো তো, এটারে ধরো এ বিন্দু, আর এটার ধরো বি বিন্দু। আচ্ছা, আর এই বৃত্তের বহিস্থ বিন্দু আর এই বৃত্তের বহিস্থ বিন্দু এইখানে কি করছে, স্পর্শ করছে। কোন বিন্দুতে, পি বিন্দুতে। তাহলে দেখো তো, এখন তাহলে আমরা প্রথমে আমরা দুটা বৃত্ত আঁকাইছি। তাহলে বৃত্ত কি, প্রথম বৃত্তটা হচ্ছে এ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আর বি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এই দুইটা বৃত্ত পরস্পর কী করছে, পি বিন্দুতে বহিঃস্পর্শ করছে। তাহলে দেখো বিশেষ নির্বাচনটা কি দাঁড়ায়, মনে করি এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে বহিঃস্পর্শ করছে। প্রমাণ করতে হবে যে এ পি বি বিন্দু তিনটি কী হবে, বিন্দু তিনটি হবে সমরেখ। অর্থাৎ আমি এখানে পি বিন্দু না দিয়ে ধরো ও বিন্দু দিই, তাহলে প্রমাণ করতে হবে কি যে এ ও বি বিন্দু তিনটি সমরেখ। বিশেষ নির্বাচনটা আবার একটু খেয়াল করুন।
মনে করি এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করছে। প্রমাণ করতে হবে যে এ ও বি বিন্দু তিনটি সমরেখ। আচ্ছা, বিশেষ নির্বাচনের পরে আমাদের কি করতে হবে? প্রমাণ করার জন্য অঙ্কন লাগবে। তাহলে অঙ্কন যদি করতে যায় তাহলে কি করতে হবে? যেহেতু বৃত্তদ্বয় পরস্পরকে, এই বৃত্তদ্বয় কি করছে? পরস্পর ও বিন্দুতে বহিঃস্পর্শ করছে। যেহেতু এই দুইটা বৃত্ত পরস্পরকে বাইরের বিন্দুতে যদি স্পর্শ করে, সেহেতু মাঝখানে আমার একটা কি থাকতে হবে? একটা স্পর্শক থাকতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি? সুতরাং ও বিন্দুতে একটি সাধারণ স্পর্শক থাকবে। তাহলে আমরা এখানে কি করি? যে একটা সাধারণ স্পর্শক নেই। তাহলে সাধারণ স্পর্শকটা হবে কি? পি ও কিউ। তাহলে অঙ্কনটা একটু খেয়াল করো। যেহেতু বৃত্তদ্বয় পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করছে, সুতরাং ও বিন্দুতে একটি সাধারণ স্পর্শক আঁকতে হবে। সুতরাং পি ও কিউ একটি সাধারণ স্পর্শক আঁকি। আচ্ছা, আঁকার পর তারপর কি করব? এখন দেখো, তারপরে আমরা আগে কি করছি? ও এ আর ও বি যোগ করি। যেহেতু আমি আগে যোগ করে নিছি, তো পরে কি হবে? ও এ ও ও বি যোগ করে। এখন দেখো প্রমাণ। আচ্ছা, তাহলে প্রমাণ একটু খেয়াল করো। এখানে আমার বৃত্ত আছে কটা? দুইটা বৃত্ত। তাহলে দেখো তো, এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই পি ও কিউ কি একটা স্পর্শক, আর এও হচ্ছে কি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। এও কি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা দেখো তো লিখতে পারি কি? এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কি পি ও কিউ স্পর্শক এবং এও কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। দেখো তো, যদি আমাদের একটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ থাকে এবং একটা স্পর্শক থাকে, তাহলে অবশ্যই কি হবে? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর স্পর্শক কি হবে? লম্ব হবে না? অর্থাৎ স্পর্শকটা হবে কি? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে আমরা কি লিখতে পারি না? দেখো তো, সুতরাং পি ও কিউ লম্ব কি হবে? এ ও। কারণটা কি? ও যে 25 নম্বর পদ্য, সেখানে কি ছিল? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি হবে? লম্ব। কারণ স্পর্শ কি হবে? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর হবে কি? লম্ব। যদি লম্বই হয় তাহলে দেখো তো, আমরা লিখতে পারি সুতরাং যদি এই স্পর্শটা যদি এইটার উপর লম্ব হয়, তাহলে এখানে কি হবে? অবশ্যই একটা কোণ হবে কত? 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কি? পি ও এ কোণ সমান সমান কি হবে? এক সমকোণ। সমীকরণ নাম্বার 1 দিলাম। তো অনুরূপভাবেও কি হবে? অনুরূপভাবে এই কোণটাও কি হবে? এক সমকোণ হবে। তাহলে আমরা লিখতে পারি কি? পি বি ও কোণ সমান সমান এক সমকোণ। তাহলে এটা সমীকরণ নাম্বার দিলাম কত? 2। তাহলে সমীকরণ 1 যোগ সমীকরণ 2। তাহলে 1 বাম পক্ষ পি ও এ কোণ, এই হলো যোগ যোগ। এখন এটার বাম পক্ষ পি ও বি, এলে এক সমকোণ যোগ এক সমকোণ। তাহলে দেখো, বা পি ও এ কোণ এবং পি ও বি কোণ, এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণকে যোগ করছি। যদি যোগ করি তাহলে কি এরকম হবে না? তাহলে আমরা এটুকার পরিবর্তে লিখতে পারি কি? বা এ ও বি কোণ সমান সমান এক সমকোণ এক সমকোণ। তাহলে কত হবে? 2 সমকোণ। খেয়াল করো, যদি এ ও বি সমান সমান 2 সমকোণ হয়, তাহলে এ ও বি কোণটা কী হবে? এক সরল কোণ। কারণ একই রেখায় যদি কোনো সরল রেখার কোনো বিন্দুতে যদি কোণ উৎপন্ন করে, কোনো সরল রেখার কোনো বিন্দুতে যদি কোণ উৎপন্ন করে, তাহলে ওই কোণটাকে বলা হয় কি? এক সরল কোণ। তার মানে আমরা লিখতে পারি সুতরাং
কোণ এ ও বি সমান সমান এক সরল কোণ। যেহেতু এ ও বি সমান সমান এক সরল কোণ, তার মানে কি এ ও এবং বি এই বিন্দুতে দেখি একই রেখায়, যেহেতু এক সরল কোণ, সুতরাং এ ও বি বিন্দু ত্রয় সমরেখ, প্রমাণিত। এটা কি প্রমাণিত। তো দেখো তাহলে কি করবো, 26 আর 27 নম্বর তোমাদের যে বোঝানো হয়েছে, আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে এবং বাসা প্র্যাকটিস করো, হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ